হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা খুবই আধুনিক একটি গল্প। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম বাপ্পি। আমি একটা অফিসে জয়েন করি। এখানকার ম্যাডামের নাম ছিল উর্মিলা। তো উর্মিলা ম্যাডাম ছিল প্রচণ্ড রাগী আর বদমেজাজি। আমি তার এখানে চাকরি করি। সে সবার সাথে কথা বলতো না, খুবই তেমাঙ্গি ছিল। শুধু অফিসে যে আমি তার চাকরিতে নিয়োজিত ছিলাম তেমনটা নয়। তার বাসা থেকে যাবতীয় কাজকাম সে ক্ষণে ক্ষণে আমাকে দিয়েই করাতেন। আমার তো কদিন যে বাড়িতে যাওয়া হতো না তা ভাবতেই পারতাম না। যাই হোক, এমনিতে উনি রাগে বদমেজাজি হলো, ওনার ভিতরে একটা মন আছে, সেটা একমাত্র আমি খুব কাছ থেকে দেখেছি। সে ভিতর থেকে খুবই একাকিত্ব বোধ করতেন। বাড়িতে কেবলমাত্র তার ভাবি আছে, ভাবনা। এই ভাবনা ম্যাডামও বেশ ভালো মানুষ ছিলেন। তো আমার ম্যাডামের এহেন আচরণ দেখে আমি তো মাঝে মাঝে হতবাক হয়ে যেতাম। ম্যাডাম অফিস থেকে বের হয়ে আমাকে বলতো চলো। আমি ম্যাডামের সঙ্গে যেতাম। ম্যাডাম বিভিন্ন ক্লাবে যেতেন, সেখানে যেয়ে সে বাস অনেক অনেক কিছু খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করার পরে যখন দেখতাম তার সেন্স তেমন একটা নিয়ে বাড়িতে নিয়ে যেতাম। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার রুমে তাকে তার মতো করে রেখে আবার চলে আসতাম। ভাবনা ম্যাডাম খুবই খুবই ভেঙে পড়েছিল তার ননদের এই ধরনের কাজ দেখে। ভাবনা ম্যাডাম ছিল ভাবি, আর আমার ম্যাডাম তো সে পুরোটাই আগুন। সে ছিল তার বাবার একমাত্র মেয়ে। তার বাবা বেঁচে ছিল না। তার একমাত্র ভাই ছিল, ভাই থাকতেন বিদেশে। তাই বাড়িতে শুধু ননদ ভাবে দুজনেই থাকতেন। একদিন ম্যাডাম নেশা করে অনেকটাই সেন্সলেস হয়ে যায়। আমি তাকে বাসায় নিয়ে আসি। আসার পরে তাকে যখন শোয়াতে গেলাম, সে সেন্সলেস অবস্থায় আমাকে সেখান থেকে আর যেতে দিলেন না। এমনকি আমার সাথে যা যা আচরণ করলেন তা আর কোনো অবস্থায় আটকানো গেল না। আমি ওখান থেকে বের হতে লাগছিলাম, কিন্তু বের কোনো অবস্থায় হতে পারলাম না। সে আমাকে তার প্রসাদ খাইয়েই ছাড়লেন। আমি কি করব? জোর করে কেউ প্রসাদ দিলে কি আর না খেয়ে পারা যায়? আমি প্রসাদ খেয়েই নিলাম। এমন সময় সেখানে ভাবনা ভাবিও চলে আসলেন। আসার পরে পুরো বিষয়টাই তার নজরে। সে অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকলেন। অন্যদিকে ম্যাডাম তো ব্যাস ঘুমিয়ে গেছেন। ভাবনা ম্যাডাম আমায় বললেন, এসব কি হচ্ছে? আমি বললাম, আমি কি করব, আমার তো কোনো দোষ নাই। এভাবেই আরও একটা সপ্তাহ চলে গেল। যাওয়ার পর ম্যাডাম দেখলাম এই এক সপ্তাহের মধ্যে আমার সাথে তেমন একটা কথাবার্তা বলেন না। না বলে আমি একটু হতাশ। ভাবলাম সেদিনের জন্য আমাকেই হয়তো বা উনি দায়ী করছে। কিন্তু আমি কথা বলার চেষ্টা করলাম। সে একটু বদমেজাজি হয়, আমি তার থেকে একটু দূরে দূরেই থাকি এবং তার হাতে হাত মেলাই, নাতে না মেলাই। তারপর উনি আমাকে নিজে থেকেই জিজ্ঞাসা করলো, এদিকে শো। আমি বললাম, জি ম্যাডাম বলেন। উত্তরে জানতে চাইলো আমার কাছে সেদিন কি হয়েছিল। আমি বললাম, এই বিস্তারিত ঘটনা। আমার কোনো দোষী ছিল না। আপনি আমাকে প্রসাদ খাওয়ার জন্য বাধ্য করেছিলেন, কিন্তু আপনার এমন অবস্থা ছিল যে আমি আপনার এই আকুতি মিনতি দেখে আর নিজেকে থামাতে পারিনি। তাই লাস্ট পর্যন্ত আপনি আমায় প্রসাদ দিলেন আর আমি সেটা খেলাম। আর আমিও আপনাকে শান্ত করার জন্য আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এই ছিল বিস্তারিত ঘটনা। তখন বলল, আচ্ছা ঠিক আছে, চলো বের হব। ওনার এই কথা শুনে আমার তো কলিজার মধ্যে আগে থেকেই কামড় দিয়ে ওঠে। বলল, চলো দেখবে কোথায় যাই। আমি চুপচাপ করে তার পিছু নিলাম এবং তার সাথে যেতে থাকি। গাড়িতে করে নিয়ে আবারও সে চলে গেলেন ডাইরেক্ট তাদের একটি বাংলো বাড়িতে। আজকে আর সে নেশা করলেন না। না করে বলল, আজকে আমি প্রসাদ খেতে চাই, তুমি আমাকে খাওয়াবে? আমি বললাম, এই কেমন কথা? সেদিন তো প্রসাদ আপনি আমায় জোরজবরদস্তি খাইয়েছিলেন, তাই আমি না করতে পারিনি। বলল, আজকে ইচ্ছে করেই দিতে চাইছি তোমাকে প্রসাদ, এই নাও খাও। এই কথা বলে সে ওখান থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেল। যাওয়ার পর ফ্রেশ হয়ে আসলো। আসার পরে বলছে, ব্যাস এবার প্রসাদ খাওয়ার জন্য প্রস্তুত, এই নাও টাওয়াল।
তুমি নিজে ফ্রেশ হয়ে এসো। ম্যাডামের এমন আচরণ দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। যাওয়ার পর বললো, এই আমতা আমতা করো না, যেটা বলছি সেটাই করো। করার পর আমি খুব সুন্দর করে ফ্রেশ হয়ে আসলাম। তারপরে ম্যাডাম নিজে থেকেই আমাকে প্রসাদ খাওয়াতে লাগলো। আমি সেটা খুবই আত্মতৃপ্তি করে খেতে লাগলাম। প্রসাদ বলে কথা, কে না করবে? যদিও আমি তার ডিউটি করি, তার কাজের লোক আমি, কিন্তু প্রসাদ খাওয়ার ক্ষেত্রে বা খাওয়ানোর ক্ষেত্রে আমি কিন্তু বেশ দক্ষ। আমিও একদম ঠিকঠাক মতো ম্যাডামকে প্রসাদ খাওয়ালাম আর পুষিয়ে দিলাম। যাই হোক, সেখান থেকে আমরা বিদায় নেব, কিন্তু কে জানতো এ সময় সেখানে ভাবনা ভাবিও চলে আসবে। ভাবনা ভাবি অফিসে ফোন করে যখন জানতে পারলো অধিক সময় ধরে আমি আর ম্যাডাম নেই, তখন ভাবনা ভাবি চারিদিকে খুঁজতে খুঁজতে বাংলো বাড়িতেই চলে এসেছে। এসে আমাদেরকে প্রসাদ খাওয়া অবস্থায় দেখে ফেলে। তো ভাবনা ভাবি যাতে কিছু না বলে এমনিতেই ভয়ে ছিলাম, কিন্তু ভাবনা ভাবি তেমন কিছুই করলেন না। ভাবনা ভাবি বলল যে আমি পুরো বিষয়টাই ঢেকে রাখতে পারি, তবে একটা কাজ করে দিতে হবে আমার। আমি বললাম, কী কাজ করে দিতে হবে বলেন। ম্যাডাম বলল, তোমার আবার কী কাজ? প্রসাদ খেতে চাইছো? ম্যাডামের মুখে এই কথা শুনে ভাবনা ভাবি বলল, এই তো, যেমন ননদ তেমন ভাবি, বুঝতে পেরেছে। অবশ্যই তোমরা প্রসাদ খাচ্ছ এখানে, এত মজা করে আমিও খাবো। তাছাড়া প্রসাদ কে না খেতে চায় বলো? প্রসাদ তো খুব মজার জিনিস হয়। তখন আমরা সেই রাত ওখানেই থেকে গেলাম। ও সারা রাত ভরে ভাবনা ভাবিসহ ম্যাডামকে আমি খুবই সুন্দর করে করে প্রসাদ দিতে লাগলাম ও তারা খেতে লাগলো। এভাবেই পুরো রাতটাই কেটে গেলেন। তো প্রিয় বন্ধুরা, এটা ছিল প্রথম রাতের ঘটনা। তারপর আমি খুব সুন্দর করেই ফ্রেশ হয়ে অফিসে চলে আসি। আসার পরে ম্যাডামের কি হয়েছে তেমন কিছুই জানতাম না। দেখলাম তার মনটা আজকে খুবই ভালো। আমাকে বলছে, শোনো, আজ থেকে অফিসে ডিউটি নয় তোমার, তোমার ডিউটি কেবলমাত্র আমার বাড়িতে। আমি বললাম, কিন্তু এটা কেমন হয়ে যায়? আমাকে ম্যাডাম বলল, যেটা বলি সেটাই করো। দিনের বেলা তুমি বাড়িতে ভাবনা ভাবির যত কাজ আছে সেগুলো করে দিবে, আর রাতে আমি বাড়ি ফিরলে আমার যাবতীয় কাজ করবে। তাই তোমার ডিউটি এখন থেকে বাড়িতে। তাই আমি ম্যাডামের কথা মতো বাড়িতে চলে গেলাম। যাওয়ার পর দেখি ভাবনা ভাবি ড্রয়িং রুমে খুব সুন্দর করে বসা, খুবই সাজসজ্জায় সাজানো। তখন আমি যাওয়ার পর আমাকে বললো, বসে পড়ো এখানে। তাকে দেখে তো আমি পুরোই চন্দ্রা লেগে আছি, যেন দৃষ্টি সরাতেই পারছি না। আমি ভাবনা ভাবিকে বললাম, কি ব্যাপার ভাবি, আমার ডিউটি নাকি এখন থেকে বাড়িতে? আমাকে বলল, হ্যাঁ, আমি বলেছি তোমার ম্যাডামকে দিনের বেলা যাতে তোমার ডিউটিটা আমাদের বাড়িতেই হয়। আমি বললাম, ও আচ্ছা, এই ব্যাপার, বলুন না কী করতে হবে। বলল, আর কি, তেমন কিছু না, বাস বাড়িতে আমার যে কাজগুলো আছে এগুলো তুমি মিলেমিশে আমার সঙ্গে করবে এই কাজ, আর বাদবাকি কি প্রসাদ খাওয়ার কাজটা করে দিবা। আমি বললাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেমন বলবেন তেমনই হবে। সেই দিন ভাবনা ভাবির সঙ্গে আমি খুব সুন্দর করে তার কাজগুলো গুছিয়ে গাছিয়ে করে দিলাম। দেওয়ার পরে আমি খুবই খুবই সযত্ন করে তাকে প্রসাদ খাওয়ালাম, আর সেও আমাকে প্রসাদ দিলেন। চলে গেল দিনের ঘটনা। তারপরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই দেখলাম ম্যাডাম বাড়িতে চলে আসলো। ম্যাডাম খুবই ক্ষুধার্ত ছিলেন, খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। পেট ভর্তি ক্ষুধা থাকলে যে কেউ খেতে চাইবে। যাকগে, তাকে খাবার টেবিলে বসে খাবার দেওয়া হলো। বলল, খাবার মুড নেই, যদিও পেটে অনেক ক্ষুধা। ভাবি তাকে বলল, কিছু তো খেয়ে নাও, তোমার কাজে লাগবে, শরীরটা দুর্বল হতে পারে। তখন একটুখানি পরোটা সে খেয়েই নিল। নেওয়ার পরে বলল, আসলে মুড তো আমার প্রসাদে এগুলোতে না। তারপরে আমি আর দেরি না করে বললাম, ঠিক আছে, আমি আসছি। এই বলে আমি মোটামুটি একটু ফ্রেশ হয়ে দুধ খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি ম্যাডামের যাবতীয় কাজগুলো কমপ্লিট করে দিলাম, কিন্তু ম্যাডাম প্রসাদ খুবই পছন্দ করতেন। তারপরে আমি তাকে প্রসাদ খাইয়ে দিলাম। এইভাবে বেশ 3.5 বছর কেটে গেল।
কবে যে কেটে গেল জানলামই না। না জানায় হঠাৎ করেই ভাবির স্বামী চলে আসলেন বিদেশ থেকে। আসার পরে ভাবি তো খুবই ব্যস্ত। ব্যাস আমার ডিউটি কমে গেল একটা। কমে যাওয়ায় শুধু ম্যাডাম হয়ে পড়লো আমার ডিউটি। আমি ম্যাডামকে বললাম আমাকে গ্রামে যেতে হবে। ম্যাডাম আমাকে বলল গ্রাম ট্রাম কোথাও যেতে হবে না। ব্যাস ভাইয়া চলে এসেছে, ভাবিকে নিয়ে ব্যস্ত। তুমি এখন থেকে আমার সঙ্গে আমার বাংলো বাড়িতেই থাকবে। সেই থেকে আমি বাংলো বাড়িতে বেশ আরও 1.5 মাস কাটালাম। কাটানোর পরে আমাকে ম্যাডাম বললেন যে দেখো, অনেক দিন হয়ে গেছে তোমার সঙ্গে চলতে চলতে উঠতে বসতে কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি তা বলতেই পারবো না। তুমি যদি কিছু না মনে করো, অবশ্যই আমি তোমাকে বিয়ে করতে চাই। ম্যাডামের এই কথা শুনে আমি হতবাক হয়ে যাই, আর তাৎক্ষণিক তার প্রস্তাব আমি ওখানেই অস্বীকার করি। কেননা আসলে ভাবিকে আমি কতবার যে প্রসাদ দিলাম তার তো কোনো ঠিক নেই। একই বাড়িতে দুজনাকে প্রসাদ দিয়েছি, খাইয়েছি। তারা আমাকে কত সযত্নে প্রসাদ খাইয়েছে, কিন্তু এ বাড়িতে মেয়েকে বিয়ে করে আমি কিভাবে থাকবো, এই বিষয়টা ভেবেই আমি মূলত অস্বীকার করেছি। কিন্তু ম্যাডাম এতটাই পাগল হয়ে গেল যে আমি তার সিদ্ধান্তকে অ্যাকসেপ্ট না করে আর থাকতেই পারলাম না। তারপরে আমাকে বলল যা হবার ছিল তা হয়ে গেছে, হয়তো বা ভুল দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন আমরা ঠিক করে নিতে পারি, কোনো ব্যাপার না। তুমি কখনোই ভাবির সামনে যেও না। হ্যাঁ, অফিসিয়াল কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আমাদের এক হতে হয়, যেমন অফিসিয়াল কিছু মিটিং আছে, পারিবারিক কিছু কাজকর্ম বা মিটিং আছে, সে জায়গায় যেও, আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে আসবে। আর জীবনে আমাকে আর কখনো ঠকিও না। অনেক কিছু ভাবনা চিন্তা করে মনে করলাম না, যদি ওর এই প্রস্তাব আমি সত্যি অস্বীকার করে দিই তাহলে হয়তো ওকেও ঠকানো হবে। এই ভেবে আমি সত্যি সত্যি ম্যাডামকে বিয়ে করে ম্যাডামের সঙ্গে এখন সুখে শান্তিতে সংসার করতেছি। তো প্রিয় বন্ধুরা, ইউটিউবের অনেক নিয়ম কারণ আছে, তেমন একটা কথাবার্তা বলা যায় না, এজন্যেই প্রসাদ খাওয়ানো দিয়ে শুরু করলাম। তো প্রিয় বন্ধুরা, গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। বিদায় নিচ্ছি, আজকে দেখা হবে পরবর্তী কোনো গল্পের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক